এল ক্লাসিকো শেষ এবং টাইটেলও সমাধান হয়ে গেছে যে কে জিতবে। দেখেন বার্সেলোনা অলরেডি কিন্তু টাইটেলের জন্য ১১ পয়েন্ট আগে ছিল রিয়াল মাদ্রিদের তুলনায়। এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের কাজ ছিল বার্সেলোনার যে ট্রফি সেলিব্রেশনটা সেটা যেন একটু ডিলে করা যায়। দেখেন সেই ৯০ এর আগের ওই সময়টাতে একবার হয়েছিল যেখানে রিয়াল মাদ্রিদ ট্রফি সেলিব্রেশন করছিল এল ক্লাসিকোর পরে। এরপরে ১ম বারের মতো বার্সেলোনার বা এল ক্লাসিকোতে ট্রফি সেলিব্রেশন হইছে এবং ওইটা খুবই একটা দলের জন্য হিউমিলিয়েটিং যে আপনি আপনার মানে ওয়ার্ল্ডের মোস্ট ২ টা আ রাইভেলরি মানে ওয়ার্ল্ডের মোস্ট রাইভেলরি যেই ম্যাচটা কাউন্ট করা হয় এল ক্লাসিকো এল ক্লাসিকো জিতে একটা দল ট্রফি সেলিব্রেশন করে এর চেয়ে আম শুনতে বা দেখতে খারাপ আর অন্য কোনো কিছুই হইতে পারে না। কিন্তু এই ম্যাচটা কি আসলে রিয়াল মাদ্রিদের জেতার ম্যাচ ছিল কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন ১ম হাফে দুটো দলই আমার কাছে মনে হয়েছে বেশ ভালো ফুটবল খেলছে। বার্সেলোনা তার চান্স গুলো কনভার্ট করতে পারছে। কিন্তু রিয়াল মাদ্রিদ মানে একেবারে ডিভাস্টেটিং। তারা একটা চান্সও তারা কনভার্ট করতে পারে নাই। আপনার তাদের যে স্ট্রাইকার গার্সিয়া সে একটা চান্স মিস করছে। ভিনিসিয়াস চান্স মিস করছে। এছাড়াও আরো অনেক মাল্টিপল হাফ চান্স ছিল যেখানে রিয়াল মাদ্রিদ আরো ভালো করতে পারত। সেখানে তারা চান্স গুলো মিস করছে। এই চান্স গুলো মিস না করলে হয়তোবা এই ম্যাচটা ড্র হয়ে একটা ভালো সমাধান ছিল। কারণ না, কারণ ২ টা দলই বেশ ভালো ফুটবল ফার্স্ট হাফে খেলছে। বার্সেলোনা পুরো ম্যাচটাই যদিও একই টেম্পোতে খেলার চেষ্টা করছে। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে রিয়াল মাদ্রিদ তাদের খেলার অ্যাপ্রোচ এ কিছু চেঞ্জ আনে। তখন তারা আরেকটু ডিফেন্সিভ এবং আরেকটু বল হোল্ড করে খেলার চেষ্টা করে। ফার্স্ট হাফে যেই রিয়াল মাদ্রিদ খুব বেশি উপরে ওঠার চেষ্টা করতেছিল সেখান থেকে আ একটা কাউন্টার অ্যাটাক বা একটা অ্যাটাক তৈরি করার চেষ্টা করতেছিল। সেখান থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে গিয়ে বেশ খানিকটা স্লো করে ফেলে গেমটাকে এবং তারা সেখান থেকে কিছু করার চেষ্টা করে। কিন্তু যেহেতু আপনি গেমটাকে স্লো করে ফেলছেন, তো সেই কারণে রিয়াল মাদ্রিদ পুরো সেকেন্ড হাফে তেমন কোন চান্স কিন্তু রিয়াল মাদ্রিদ ক্রিয়েট করতে পারে নাই। তো এই কারণে আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা হারছে। যদি তারা ফার্স্ট হাফের মতো সেকেন্ড হাফেও প্রচুর অ্যাটাকিং ফুটবল চিন্তা-ভাবনা করত, তাহলে হয়তোবা তারা ম্যাচটাকে অন্তত করতে পারত। যদিও ড্র করলেও ট্রফি সেলিব্রেশনটা হয়ে যেত। বাট তখন এটলিস্ট বার্সেলোনাকে ১০০ পয়েন্ট নেওয়ার থেকে যে আটকানোর যে সম্ভাবনাটা ছিল, সেটাও অন্তত সম্ভব ছিল। কারণ এর আগে শুধু রিয়াল মাদ্রিদই ১০০ পয়েন্টে লা লিগে জিততে পারছিল। বার্সেলোনা এখন পর্যন্ত ১০০ পয়েন্টে লা লিগা জিততে পারে নাই। তো এটা ছিল একটা জিনিস। এবার আসি যদি প্লেয়ার ওয়াইজ টিমগুলো কেমন খেলছে? দেখেন বার্সেলোনার আজকের স্টার্টিং 11 এ রাফিনিয়া ছিল না। আপনার লামিন ইয়ামাল ছিল না। এই ২ জায়গায় খেলছে ফার্মিন লোপেজ এবং হচ্ছে রাশফোর্ড। রাশফোর্ড ওয়াজ ট্রু বিট মানে রাশফোর্ড এর যেই আপনার আ ইমপ্রুভমেন্ট বা রাশফোর্ডের যে গুরুত্ব সেটা বোঝা যায় এইসব ম্যাচে যখন আপনার ক্রাইসিস থাকে যে রাফিনিয়া খেলতে পারবে না, বা রাফিনিয়া খেলতে পারতেছে না। এরকম ম্যাচে রাশফোর্ডের যে ইফেক্টিভনেস টা সেটা বোঝা যায়। খুব ভালো মতো বোঝা যায়। তখন আপনি দেখবেন ট্রু রাশফোর্ডটাকে বের করে আনতে পারে। সে আজকে বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করছে। সে হয়তোবা কিছু ক্রস ভুল দিছে। বাট ওই ক্রস গুলো যদি তার ঠিক হতো তাহলে তার 100% অ্যাকুরেসি থাকতো। আমার মতে যে আসলে তার ম্যাচের অ্যাকুরেসি থাকতো 100% কিন্তু ওই ক্রস গুলো তার ভুল হওয়াতে তার অ্যাকুরেসি কিছুটা কমছে। কিন্তু তার আজকে যে চান্স ক্রিয়েশন, ডি বক্সের ভিতরে গোলের জন্য তার চান্সেস যে ক্রিয়েশন করছে সে যেভাবে ক্রিয়েট সে করছে সেগুলো ছিল অসাধারণ। দেখেন ফার্স্ট হাফ থেকে শুরু করে সেকেন্ড হাফ পুরো ম্যাচ জুড়ে রাশফোর্ড প্রচন্ড ভালো ফুটবল খেলছে। ভালো ফুটবল খেলছে পেদ্রি পুরো মিডফিল্ডটাকে পুরো ডমিনেট করছে। ২ টা দলের মধ্যে যে ডিফারেন্সটা যে মিডফিল্ডে যে ডিফারেন্স সেটা চরমভাবে পড়ে বসছে। আর সবাই জানি যে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের অবস্থাটা কি? সেইজন্য কিন্তু তারা ভালভার্দেকে পাঠায় যদিও ভালভার্দে হসপিটালাইজড। তো অনেক রকম সমস্যা বার্সেলোনার রিয়াল মাদ্রিদের মধ্যে আছে। তো এই সমস্যার সমাধানগুলো করে রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা খেললে হয়তো রিয়াল মাদ্রিদ আরো ভালো করতে পারত। বাট এটা স্বাভাবিক যে আর এরকম একটা সিচুয়েশন যেটা ৩ দিন আগে হইল মিডিয়াতে এখন খুব খারাপ অবস্থা রিয়াল মাদ্রিদের। সেখান থেকে এরকম একটা ম্যাচে এসে পারফর্ম করে সেখান থেকে জয় নিয়ে যাওয়াটা ছিল একটা বড় ব্যাপার। কিন্তু রিয়াল মাদ্রিদ এই সমস্যার সমাধান করতে পারত যদি কিনা এই ম্যাচটা তারা জিততে পারত।
কিন্তু ওই অবস্থাতেও তারা ছিল না যে তারা আজকে এই ম্যাচটা এখান থেকে বের করে নিয়ে যাবে। কিন্তু আমি যেটা অ্যাজ আ বার্সেলোনা ফ্যান বলতে চাই যে দেখেন এইরকম সময় কিন্তু আমাদেরও ছিল। আমরাও কিন্তু কয়েক বছর আগে এই সময়টা পার করে আসছি। আমাদের মনে হচ্ছিল যে যেই মেসির আমলে যে বার্সেলোনা ডমিনেট করে গেছে, সেই বার্সেলোনা যে বার্সেলোনার মেসি ছিল এবং রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো ছিল, ওই যে ১০টা ১১টা বছর, সেই ১০ বছরে বার্সেলোনা ৮ টা ট্রফি জিতছিল। ৮ টা লা লিগা জিতছিল এবং মাত্র ২ টা লা লিগায় আপনার রিয়াল মাদ্রিদ জিততে পারছিল। তখনকার যে ডমিনেশনটা, সেই ডমিনেশনটা আমার মনে হচ্ছিল যে এইবার রিয়াল মাদ্রিদের পালা বার্সেলোনার উপরে করার। কারণ ওই সময়টাতে মানে ২ বছর আগে যখন আমরা ইউরোপা লিগ খেলছি বা ২ বছর আগে যখন আমরা একবারে অবস্থা আমাদের ব্রোকেন ছিল। আমরা উঠে দাঁড়াইতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। সেই সময়ে কিন্তু এরকম একটা সন্দেহ ছিল যে বার্সেলোনা ওখান থেকে উঠে দাঁড়াইতে পারবে কিনা। কারণ তখন থেকেই রিয়াল মাদ্রিদ কিন্তু একের পর এক সাইনিং করাই যাইতেছে। তাদের টিমটাকে স্ট্রঙ্গার থেকে স্ট্রঙ্গার করতেছে। তো এইসব সময় কিন্তু আমরাও পার করছি। ওদের থেকে আমাদের সময়টা কিন্তু আরো বেশি খারাপ ছিল। তাই এজ আ বার্সেলোনা ফ্যান আমি জানি যে এই সময়টা একটা রিয়াল মাদ্রিদ ফ্যানের মধ্যে কি যায় তারা মেন্টালি কোন অবস্থায় থাকে। সো আমি মনে করি যে যারাই আপনারা রিয়াল মাদ্রিদ সমর্থক আছেন না কেন, তারা ওই হাই হোপটা রাখেন যে খুব বেশি কিছু লাগে না। একজন পারফেক্ট মানুষ হইলে বা একটা পারফেক্ট প্লেয়ার বা একটা কোচ হইলে এই সমাধানগুলো করে ফেলা সম্ভব হয়। আমাদের এই উদাহরণ সবচেয়ে বড় উদাহরণ যে হান্সি ফ্লিক এসে সেই ব্রোকেন টিমটাকে কিভাবে একেবারে রিইউনাইট করে এখন আবার বারবার পরপর ২ বার লা লিগা জিতলো। সো এটা জাস্ট আ মোমেন্ট অফ টাইম যে আপনারা যে সময়টাতে যাচ্ছেন সেই সময়টা খুব দ্রুত বেরিয়ে যাবে। এখন বার্সেলোনা ফ্যানকে বলব যে আপনারা ব্যান্টারিং আমরা করব। বাট সেটা যেন একটু লিমিটেশন থাকে। কারণ এইরকম সময়ে খুব খারাপ সময় যায় একটা টিমের যখন ২ টা সিজন পর তাকে ট্রফি লিস্ট যান এবং আপনার দলের নাম যখন রিয়াল মাদ্রিদ, তখন সেটা খুবই শুনতেও খারাপ, দেখতেও খারাপ এবং সেটা অবিশ্বাস করার মতো একটা জিনিস। কারণ রিয়াল মাদ্রিদ এমন না যে তারা সাইনিং করে না বা তারা কিছু করে না। তারা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার রাখে। প্লেয়ার গুলোকে সাইনিং করতেছে। ফার্স্ট তাদের একটা সমস্যা হচ্ছে তাদের হেড অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্টের কোনো পারফেক্ট মানুষ তারা এখন পর্যন্ত পায় নাই। সেটা পাইলে হয়তোবা তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। তো এটা কোনো খুব বড় সমস্যা না। কিন্তু আমার যেটা মনে হয় যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে তারা রিয়াল মাদ্রিদ হোসে মরিনহোর জন্য আ যে যাইতে চাচ্ছে যে তারা হোসে মরিনহোকে আনবে, তাদের ড্রেসিং রুম ঠিকঠাক করবে। এরকম একটা চিন্তা ভাবনা রিয়াল মাদ্রিদের মধ্যে আছে। আমার মনে হচ্ছে মোস্ট প্রবাবলি জোসে মরিনহোই পরবর্তী রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল মাদ্রিদকে দেওয়ার জন্য জোসে মরিনহোর এখন আর কিছু নাই। দেখেন প্রত্যেকটা মানুষের একটা লিমিটেশন থাকে, একটা পিক থাকে, একটা রিচ একটা ডেফিনিশন থাকে। সবাই মেন্টাল স্টেট এর বলেন বা যেকোনো রকমের আ সিচুয়েশন এর মানুষের একটা আ মেক্সিমাম হাইট থাকে। এরপরে চাইতে পারে না। আমার মনে হয় জোসে মরিনহোর সেই হাইট মরিনহো অ্যাচিভ করে ফেলছে। এরপরে রিয়াল মাদ্রিদের মতো এই দলকে দেওয়ার মতো জোসে মরিনহোর খুব বেশি কিছু নাই। এখন জো জোসে মরিনহো যেটা করতে পারে সেটা হচ্ছে যে এই দলকে আগের দলের মতো যেটা ছিল তার আগের টেনিওরে যখন রিয়াল মাদ্রিদে ছিল লাস্ট টেনিওরে তখন যেরকম দল ছিল সেরকম করে ফেলার। সেরকম একটা অ্যাপ্রোচ এ তাদেরকে নিয়ে যাওয়া। কিন্তু এই দলটা ওই দলের মতো এতটা সুপ্রিম ছিল কিনা যে তারা মানে বার্সেলোনাকে এরকম মক করতে পারবে বা এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে পারবে যেখান থেকে তারা ম্যাচগুলো জিতে আসতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওইখানেই যে এই রিয়াল মাদ্রিদটা সেই রিয়াল মাদ্রিদের মতো হওয়ার চান্সেস নাই। কারণ আপনার একটা আ সিচুয়েশন থাকা লাগে। ওই দলটার যেই প্লেয়ার আছে সেটা তাদের প্রোফাইল ছিল অন্যরকম। এই দলের প্রোফাইল আলাদা। তাদের জেনারেশন আলাদা ছিল, এদের জেনারেশন আলাদা। এরা আলাদাভাবে চিন্তা করে। তো এইরকম সমস্যাগুলো সমাধান হ্যাঁ, ড্রেসিং রুম হয়তোবা কিছুটা কন্ট্রোল আনতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদের এখন একটা স্ট্রাকচার দরকার এবং এমন একটা ফিগার দরকার যাকে সবাই মান্য করবে এবং ওই লোকটা বা ওই কোচটা বা ওই ম্যানেজারটা পুরো টিমের একটা স্ট্রাকচার দাঁড়া করায় যাবে যে একটা স্ট্রাকচারের উপর আগামীতে রিয়াল মাদ্রিদ দাঁড়াবে। সো এইরকম কিছু এখন রিয়াল মাদ্রিদের দরকার যেখান থেকে তারা ওয়ার্ল্ড ফুটবলে আবার আগের মতো ডমিনেট করতে পারবে। সো এই ছিল আমার কিছু কনসার্ন এবং রিয়াল মাদ্রিদকে নিয়ে। তো
দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।